আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা স্টেট একুইজিশন এন্ড টেনেন্সি অ্যাক্ট নিয়ে আলোচনা করব। টোটাল 3টা ক্লাসে আমরা এই আইনটা ইনশাল্লাহ স্টাডি করব। আমাদের সাথে ইতিমধ্যে অনেকে সংযুক্ত হয়েছেন, বরাবরের মতোই আপনারা একটু শিওর করবেন আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং আমাকে দেখা যাচ্ছে কিনা। আপনারা শিওর করলে আমরা আজকে ক্লাসে চলে যাবো ইনশাল্লাহ, আর সময় নষ্ট না করেই। ইতিমধ্যে আমাদের সাথে বেশ কয়েকজন সংযুক্ত হয়েছেন, আমাকে অনেকে সালাম জানাচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারা আপনাদের পূর্ণ মনোযোগ রেখে আজকে ক্লাস করবেন সেই আশাবাদ ব্যক্ত করে আমি ক্লাসে যাব। আমাকে একটু জানাবেন আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং আমাকে দেখা যাচ্ছে কিনা। ক্লিয়ার স্যার? বেশ কয়েকজন জানাচ্ছেন ক্লিয়ার দেখা যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর রেসপন্স। আজকে আমরা যে আইনটা নিয়ে পড়াশোনা করব সেটার নাম হচ্ছে দ্য স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনেন্সি অ্যাক্ট 1950। 1950 সালে মূলত এই আইনটা করা হয়। এই আইনটা শুধুমাত্র কাজ করে কৃষি জমি নিয়ে, যদিও বা ন্যাট অ্যাক্টের ক্ষেত্রে যদিও বা নন এগ্রিকালচারাল টেনেন্সি অ্যাক্ট লেখা আছে, কিন্তু এই আইনে যদি লেখা নাও থাকে এই আইনটা মূলত কাজ করে কি কি জমি নিয়ে? কৃষি জমি নিয়ে। কি জমি নিয়ে? তো আমরা জানি, আমরা বিগত সময়ের যে খতিয়ানগুলো দেখলে বুঝতে পারবেন সবগুলো যে খতিয়ানে কি ছিল, জমিদারি সিস্টেম ছিল। আগে জমিদারি সিস্টেম ছিল, জমিদাররা সরকার থেকে নিত, তারা পরবর্তীতে বিভিন্ন ধরনের ইয়াদেরকে ফার্মারকে করতে দিত, ঠিক আছে। মাঝখানে জমিদারি সিস্টেম ছিল। তো মূলত এই আইনটা করা হয়েছিল এই জমিদারি সিস্টেমটা কি করার জন্য? এক্সটিংগুইশ করার জন্য, এটা বাদ দেওয়ার জন্য, ঠিক আছে। সরকার এবং জনগণের মাঝখানে কোনো মাঝখানে মধ্যসত্ত্ব অথবা জমিদারি সিস্টেম না থাকার জন্য এটা বিলুপ্ত করার প্রয়াস নিয়েই মূলত 1955 সালের এই আইনটা করা। এবং এটা কৃষি জমি নিয়ে। ন্যাট অ্যাক্ট নিয়ে আলাদা একটা আইন হয়েছে যেটা 1949 সালে, যেটা আমরা বিগত ক্লাসে আলোচনা করেছিলাম, দ্য নন এগ্রিকালচারাল টেনেন্সি অ্যাক্ট 1949। ওটা ন্যাট, এটা হোমস্টেড ল্যান্ডের ক্ষেত্রে প্রযোজ্য, আর এটা হচ্ছে শুধুমাত্র এগ্রিকালচারাল অথবা কৃষিজ জমির ক্ষেত্রে প্রযোজ্য। জমিদারি সিস্টেম বাদ করে শুধুমাত্র কি করা? এক শ্রেণীর রায়ত সৃষ্টি করা। এক শ্রেণীর রায়ত সৃষ্টি করা যারা সরাসরি জমির মালিক হিসেবে পরিগণিত হবে। কি হিসেবে? সরাসরি জমির মালিক হিসেবে পরিগণিত হবে। এখানে মাঝখানে আর কোনো কিছু তাদের সুপিরিয়র কোনো অথরিটি থাকবে না। সো এই জায়গাটা বাদ দেওয়ার জন্য এই রাজা প্রজা সিস্টেমটা, সহজভাবে যদি বলি রাজা প্রজা সিস্টেমটা বাদ দেওয়ার জন্য মূলত এই আইনটা করা হয়েছিল, ঠিক আছে। খাস জমি সরকারের হাতে, যেগুলো খাস জমি আছে, যেগুলোর কোনো মালিকানাহীন জমি যদি বলি, এগুলো সরকারের নিয়ে পরবর্তীতে বিভিন্ন বন্দোবস্তের মাধ্যমে যাদের ভূমিহীন, যাদের কোনো প্রকার জমি নেই, তাদেরকে তাদেরকে বন্টন করার প্রয়াসেই মূলত এটার আরেকটা উদ্দেশ্য। আর এই কাজটা করতে গিয়ে দেখা যাচ্ছে সরকারের সরাসরি, যেহেতু মাঝখানে জমিদারি সিস্টেম নেই, জমির মালিক হবেন রায়ত, এক শ্রেণীর রায়ত, জমির মালিকই সরাসরি সরকারকে কাজটা দিবেন, যেটা বর্তমান সিস্টেম। আমি এই জমির মালিক, যেমন আমি যেখানে ক্লাস দিচ্ছি এটার মালিক ধরেন যদি কোনো প্রাইভেট প্রপার্টি, সরকারি প্রপার্টি, আমি জেলা পরিষদে থাকি, যদি কোনো আপনি যেখানে ক্লাস করতেছেন ওটার যে মালিক সে সরাসরি সরকারকে ট্যাক্স দেয়, কাজ না দেয়, রেভিনিউ দেয়, তার মানে মাঝখানে আর কেউ আছে? নাই। ওকে, সো এই সিস্টেমটা আনার জন্য তো এই জায়গায় সরকারের রাজস্ব বৃদ্ধি হবে এমন একটা প্রয়াস, এমন একটা উদ্দেশ্য নিয়েই মূলত এই আইনটা করা হয়েছে। সো এই আইন করার মূল উদ্দেশ্য যদি বলি, এইগুলাই হচ্ছে মূল উদ্দেশ্য। এরপরে আরো অনেক উদ্দেশ্য আপনি অ্যাড করতে পারেন, যে একটা সিলিং অ্যাড করে দেওয়া এই আইন করে। এর আগে হচ্ছে একজন ব্যক্তি যা ইচ্ছে তার সম্পত্তি ভোগ করতে পারতো, এখানে একটা সিলিং মানে সিলিং অথবা সর্বোচ্চ জমি অধিকারে রাখার, অধিকারে কে কতটুকু জমি অধিকারে রাখতে পারবে সেটা নির্ধারণ করে দেওয়া। সর্বোচ্চ কতটুকু জমি একজন রায়ত অথবা একজন মালিক অথবা একজন ব্যক্তি, একটা পরিবার ধরে রাখতে পারে, রিটেইন করতে পারে মালিকানা, সেটা নির্ধারণ করার জন্য আইন করা হয়েছে। এরকম অজস্র উদ্দেশ্য লেখা যাবে, তবে মূল উদ্দেশ্য হচ্ছে এগুলাই। এক শ্রেণীর রায়ত সৃষ্টি করা, জমিদারি প্রথা বিলুপ্ত করে মধ্যস্বত্ব এই সিস্টেমটা বাদ দিয়ে এক শ্রেণীর রায়ত সৃষ্টি করা,
এবং পাশাপাশি হচ্ছে যদি কোনো খাস জমি থাকে সেগুলো সরকার দখলে নিয়ে সরকারের সেগুলো সত্ত্ব সৃষ্টি করে সরকারের নামে সেগুলো ভূমিহীন ব্যক্তিদেরকে বন্দোবস্ত দেয়। আমরা জানি বন্দোবস্ত, আপনাদের পরিচিত অনেকে অনেক বন্দোবস্ত নিয়েছেন হয়তো, এবং সরাসরি যেহেতু মাঝখানে কোনো মধ্যস্বত্বভোগী নাই, তাহলে এই ক্ষেত্রে সরকারের রাজস্ব বৃদ্ধির একটা মাইন্ডসেট ছিল। পাশাপাশি হচ্ছে একজন ব্যক্তি যা ইচ্ছে তা সম্পত্তি ভোগ করতে পারবে না, এখানে একটা সিলিং, এখানে একটা সর্বোচ্চ সীমা ঠিক করে দেওয়ার একটা প্রয়াস। যেমন প্রথমে 375, 100, তারপর 375, তারপর 100, আবার পরবর্তীতে ল্যান্ড রিফর্ম অর্ডিন্যান্সের মাধ্যমে এখনো পর্যন্ত বর্তমানে 60 বিঘার বেশি কোনো সম্পত্তি, কোনো জমি কোনো ব্যক্তি কি করতে পারে না, দখলে রাখতে পারে না। এই মূলত এইসব উদ্দেশ্যে এই আইনটা করা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, না বুঝতে একটু জানাবেন কাইন্ডলি। ওকে, এরপর আমরা দেখব এই আইনের কিছু গুরুত্বপূর্ণ আহ পরীক্ষা আসতে পারে শর্ট নোট অথবা কিছু সংজ্ঞাগত দ্বারা, ঠিক আছে। প্রথমে আমরা দেখব সিরিয়াল মেনটেন করে দেখি এই ডেফিনেশন, প্রতিটা আইনের ডেফিনেশন গুলো সাধারণত ধারা 2 থাকে। আপনি দেখেছেন এই যাবৎকালে যতগুলো আইন আপনি পড়েছেন প্রত্যেকটা আইনেই ডেফিনেশন সেকশন, ডেফিনেশন থাকে হচ্ছে আপনার কোথায়, ধারা 2-এ। সেই একই ধারায় এখানেও কিন্তু ডেফিনেশনের কথা বলা আছে কোথায়, ধারা 2-এ। এখানে আমরা দেখব ধারা 2-এর যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা সেগুলো আলোচনা করব। ধারা 2-এর 6, যেখানে বলা আছে কমপ্লিট ইউজুফ্যাক্টর অথবা সম্পূর্ণ কায়িক তালাশির রেহেন। তাহলে এগুলো প্রিলির জন্য ইম্পর্টেন্ট, লিখিতর জন্য ইম্পর্টেন্ট। সম্পূর্ণ খায় অথবা ইংলিশে লিখলে কমপ্লিট ইউজুফ্যাক্টরি মর্টগেজ, ঠিক আছে। সো এই কমপ্লিট ইউজুফ্যাক্টরি মর্টগেজ এটা শুধুমাত্র কৃষিজ জমি নিয়ে নীল করে, এটা আলাদা বিষয় আছে, আমরা সেকশন 95-এ বিস্তারিত জানবো। তবে এই ইউজুফ্যাক্টরি মর্টগেজ আসলে কেমন সেটা আমরা যখন ট্রান্সফার অফ প্রপার্টি একটা আলোচনা করেছিলাম ইতিমধ্যে আপনাদেরকে ক্লিয়ার করা হয়েছে। তারপরেও বোঝার সুবিধার্থে মেমোরি রিফ্রেশ করার জন্য আবারও বলছি, যদি কোনো সম্পত্তি আপনি কোনো ঋণের বিপরীতে, ঋণের জামানত হিসেবে আপনি কোনো সম্পত্তির দখল হস্তান্তর করতে চান, ঋণের জামানত হিসেবে, যেমন এ হচ্ছে বীর কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়েছে, কি নিয়েছে, 1 লক্ষ টাকা নিয়েছে, বিনিময়ে তার এই জমির দখল সে বীর বরাবর হস্তান্তর করতেছে, কি, বীর জমির দখল। এই শর্তে যে এই জমিটা, এই 1 লক্ষ টাকা অথবা এখানে 10,000 টাকা ধরে নিলাম, 10,000 টাকা সে কি 5 বছরে পরিশোধ করবে। তার মানে এই এই ল্যান্ড থেকে ল্যান্ড বুক দখল করার মাধ্যমে সে যে টাকাটা নিয়েছে সেটার সুদ সহ ধরেন এই 10,000 টাকার সুদ হচ্ছে 4,000 টাকা আসতেছে, ঠিক আছে, প্লাস 4,000, এই 14,000 টাকা এই জমি থেকে উদ্ভূত যে আয় সেটা থেকে অ্যাডজাস্ট করে নেওয়া হবে। পরবর্তীতে এই জামানতের টাকা কোনো ব্যাক দেওয়ার সিস্টেম নেই। অন্যান্য বন্ধকের ক্ষেত্রে যে সিস্টেমটা সেটা হচ্ছে যে ড্যাপটা ঋণের বিপরীতে ঋণের জামানত হিসেবে সম্পত্তি হস্তান্তর করা হলো, পরবর্তীতে রিডেম করার প্রশ্ন আসলে ওই টাকাটা ফেরত দিতে হয়। কিন্তু একমাত্র রেহেন যেখানে কাইকালাসি রহেন খেয়ে দিয়ে শেষ করে দেওয়া, সহজভাবে যদি বলি, সো যে টাকাটা নেওয়া হয়েছে সে টাকার বিপরীতে সম্পত্তির দখল হস্তান্তর করা হয়েছে। সো এই সম্পত্তির দখলে থেকে ওই টাকাটা সহ ওই টাকার সুদ সহ যখন অ্যাডজাস্ট হয়ে যাবে এই রেহেনের পরিসমাপ্তি ঘটবে। সো এই এই সিস্টেমে যে রেহেন দেওয়া হবে সেটার নাম হবে
কায় কেলাসী রেহেন, ঠিক আছে? যেমন এটা ধরেন 7 বছরের জন্য দেওয়া হয়েছে, এই আইনের অধীনে সর্বোচ্চ 7 বছরের জন্য কিন্তু ইউজোফ্যাকচুয়ারি মর্টগেজ দেওয়া যায়। কয় বছরের জন্য? 7 বছর। সেকশন 95 আমরা আরো বিস্তারিত দেখবো। সো এই 7 বছরের জন্য যখন দিবে, প্রতি বছর 2,000 টাকা করে, এই সাত সাত বছরে 14,000 টাকা কি হবে? এই আহ তার জামানতের টাকাটা শেষ হবে, ঠিক আছে? এই 14,000 টাকা সে 10,000 টাকা নিয়েছে, তার বিপরীতে 4,000 টাকা সুদ। এটার বিনিময়ে এই জমিটা কি করবে? বি 7 বছর ধরে বন্ধ করে থাকবে, এবং 7 বছর ধরে বির কাছে সেটা কি জামানত হিসেবে, বন্ধক হিসেবে থাকবে। দ্যাটস কল কমপ্লিট ইউজুফ্যাকচুয়ারি মর্টগেজ। হোপফুলি ইউ অল আন্ডারস্টুড। যদি কোনো ঋণের বিপরীতে, ঋণের জামানত হিসেবে কোনো সম্পত্তির দখল এই সত্ত্বে হস্তান্তর করা হয় যে ওই জামানতের টাকা এবং সেটার সুদ সহ এই দখল দেওয়া যে সম্পত্তি সেখান থেকে অ্যাডজাস্ট করা হবে, তখন সেটার নাম হবে কায় কেলাসী রেহেন অথবা কমপ্লিট ইউজুফ্যাকচুয়ারি মর্টগেজ। হোপফুলি ইউ অল আন্ডারস্টুড। ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম, প্লিজ ফিল ফ্রি টু আস্ক। অনেকে সালাম জানাচ্ছেন, পরবর্তীতে সংযুক্ত হয়ে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই সর্বোচ্চ মনোযোগের সহিত স্টাডি করতেছেন। আপনাদের জন্য আবারও আসার কথা বলছি, আমি বারে বারে একই কথাই রিপিট করি যে 19 বিজিএস একটা অন্যরকম বিজিএস হতে পারে। আপনাদের হয়তোবা আমি যদি বলি আপনাদের সম্ভাবনা বলেন, অথবা আপনাদের জন্য অনেক বেশি এটা লাকিয়েস্ট, আপনাদের জন্য এটা ব্লেসিং হতে পারে। কারণ যতটুকু সম্ভব এই উইদিন দিস ইয়ার একটা বড় ধরনের প্রমোশন হতে পারে বিচার বিভাগে। যদি প্রমোশনটা হয় সব শেষে, দিন শেষে, তাহলে উপরের লেয়ারে, আমাদের লেয়ারে 1-2 বেস সবগুলা কি হয়ে যাবে? সিনিয়র জয়েন্ট বিসিজাস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো নিচের লেয়ারে অফিসার থাকবে না। সো নিচের লেয়ারে যখন অফিসার সংকট হবে, অবভিয়াসলি আপনাদের বিচারক বেশি নিয়োগ দেওয়ার সম্ভাবনা তৈরি হবে। তো সেই জায়গা থেকে, আমার অনুমানের জায়গা এবং আমার অভিজ্ঞতার জায়গা থেকে বলি, 19 বিজিএস হয়তোবা হয়তোবা আমি শিওর করি, কারণ এগুলো শিওর করে বলার কোনো সুযোগ নেই, হয়তোবা বেশি নেওয়ার চান্স আছে। সো বেশি যখন নিবি, আপনারা যারা বারবার, অনেকে আছেন এখানে বারবার ভাইবে দিবেন, বারবার আমার পরিচিত অনেকে বারবার ভাইবে দেয়। তো বারবার ভাইবে দেয় কখন একটা মানুষ, একজন ক্যান্ডিডেট, সে হচ্ছে 110তম, 15তম, 20তম হওয়ার চান্স ওরা বারবার হয়, হয়তো বা কোনো না কোনো ভাবে তাদেরকে আল্লাহ কামিয়াব করেন না। তো ধরে নেন এই বিজিএস যদি 300 নিয়ে নেয়, 250 নিয়ে নেয়, 200 নিয়ে নেয়, তাহলে আপনার একটা সম্ভাবনা খুলেছে, সুযোগ তৈরি হয়েছে সহজে জুডিশিয়াল ক্যাডার যদি বলি, এখন যদি ক্যাডার বলাই যায়, তো হওয়ার চান্স। সো এই জায়গায় যদি আপনি প্রিপারেশনটা ভালোভাবে না নেন, তাহলে আফসোসই করবেন। সো আমাদের সময় যারা পায় নাই, আপনারা পাচ্ছেন, আপনাদের পরবর্তী প্রজন্ম হয়তো বা পাবে না, আরো অনেক কম নিতে পারে। তো এই যে একটা চান্স তৈরি হয়েছে, এটা মিস করবেন না। সর্বোচ্চ পরিশ্রমের সহিত, সর্বোচ্চ দৃঢ়তার সহিত আপনারা পরিশ্রম করতে থাকেন, সময় নষ্ট করবেন না, ক্লাস করবেন, পাশাপাশি নিজস্ব প্ল্যান, নিজস্ব পরিকল্পনা অনুসারে আগাবেন। কিভাবে এই মাসে, এই সপ্তাহে কতটুকু পড়েছেন, এবং এই 1 মাস পর আপনার জানাশোনার লেভেল, আপনার প্রস্তুতির লেভেল কোন জায়গায় আপনি দেখতে চান। শুধুমাত্র প্রচলিত গতানুগতিকতায় গা ভাসিয়ে সময় নষ্ট করার সময় এটা না। নিজস্ব প্ল্যান, নিজস্ব পরিকল্পনা অবশ্যই থাকা দরকার। শুধুমাত্র মিনি ল স্কুলের ক্লাস শিডিউল মেনটেন করে ক্লাসটা একটু করলাম, পাশাপাশি বই একটু দাগালাম, এটা পড়াশোনার স্ট্র্যাটেজি হতে পারে না। নিজস্ব প্ল্যান, নিজস্ব স্ট্র্যাটেজি থাকবে। এখন প্রি রিটেন ব্যালেন্স প্রিপারেশন নিব, নাকি আমি আসলে এই 1 মাসের মধ্যে কি পড়তে চাই, অথবা গত মাসে যে টপিক গুলো শেষ করা হয়েছিল মিনি ল স্কুলের যারা মেন্টর রয়েছেন, ইনস্ট্রাক্টর রয়েছেন, সেগুলো আমি ভালো করে আত্মস্থ করতে পেরেছি কিনা। ক্লাসে সময়ের সীমাবদ্ধতা থাকে, ক্লাসে মেন্টরদের জ্ঞানের সীমাবদ্ধতা থাকে। তো সবকিছু মিলিয়ে আহ হ্যাঁ, এখানে আপনাদের সর্বোচ্চ, আমি যত করি সর্বোচ্চ প্রোভাইড করার চেষ্টা করা হয় আন্তরিকতার সহিত। তারপরেও কোনো না কোনো লুপহোলস থাকতে পারে, অথবা আপনি বুঝতে পারেন নাই, টিচার অথবা যিনি ইনস্ট্রাক্টর থাকেন সবার কাছে সেম টপিক বোধগম্য করে তুলতে পারবে না। এটা হচ্ছে এটা খুবই কমন। সো আমি বারবার এই কথা এখন এই জন্য বলছি, যদি আপনার কোনো কনসেপ্ট ক্লিয়ার না হয়, বিগত মাসে ক্লাসটা শেষ হয়েছে, মিনি ল স্কুলের যে শিডিউল দেওয়া আছে, কিন্তু আপনি কোনো টপিক মিস করেছেন, ক্লাস করতে পারেন নাই, ব্যস্ত ছিলেন পারিবারিক, অথবা ওই ক্লাসটা করেছেন আপনি ঠিক মতো বুঝতে পারেন নাই, তার মানে আপনার গ্যাপ থেকে গেছে। সো আমি বলবো নিজস্ব প্ল্যান করে পড়াশোনাটা করেন, একটু আগাই থাকেন। আর আপনি জুডিশিয়াল অফিসার হবেন কি হবেন না, সেটা ডিটারমাইন করবে লিখিত পরীক্ষার উপর। সেজন্য প্রিলি এবং রিটেন একটা ব্যালেন্সড প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেন। অন্তত আমার ক্লাসে যারা সংযুক্ত আছেন তাদের প্রতি আমার এই অনুরোধ, অথবা আদেশ, আদেশ বলবো না, অনুরোধ অথবা পরামর্শ থাকবে, ঠিক আছে? আবারও কাম টু দ্য পয়েন্ট, তাহলে এখানে
তাহলে আমরা এটা শেষ করলাম। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর প্রিলি রিটেন অ্যান্ড ভাইভা অলসো। সো এরপর আমরা দেখবো হচ্ছে ধারা 2-এর 7। সাথে কি বলা হয়েছে? ইংলিশে কনসলিডেশন এবং বাংলায় একত্রীকরণ। এই এখানে তিনটা বিষয় একসাথে পড়তে হবে। কয়টা বিষয়? তিনটা বিষয়, কনসলিডেশন, অ্যামালগামেশন এবং সাবডিভিশন। সেকশন 116, 117 এবং এটা একসাথে মিলিয়ে পড়তে হবে। আমরা যখন সেখানে যাব আরো বিস্তারিত পড়বে। তবে ঠিক এই জায়গায় যদি আমি আপনাদেরকে একটা কনসেপচুয়াল জায়গা ক্লিয়ার করি, সেটা হচ্ছে কনসলিডেশনটা কিরকম। এদিকে মনে দেখা যাবে না, এদিকে লিখি। বিভিন্ন জোতে অবস্থিত সকল অথবা যে কোনো পৃথক দাগের ভূমি একত্রে। সো বিভিন্ন খতিয়ানে যখন কোন দাগের সম্পত্তি থাকবে সেগুলা এক যৌতিনে আসা। ঠিক আছে। আপনি হচ্ছে, আপনার নাম কি? এখানে একজনের নাম বলি। আপনার নাম হচ্ছে সাকিব আল হাসান, একজন আছেন এখানে, আপনার নাম হচ্ছে সাকিব। ঠিক আছে। আপনার এই 5 নাম্বার খতিয়ানেও, 6 নাম্বার খতিয়ানে, 7 নাম্বার খতিয়ানে, এই 3 খতিয়ানে আপনার জায়গা আছে। ঠিক আছে। বিভিন্ন খতিয়ানে থাকা জমিগুলা বিভিন্ন জোতে, এগুলো খতিয়ান মিন্স জোত, বিভিন্ন জোতে থাকা জমিগুলো যখন এই 5, 6, 7-এ একই দাগের সম্পত্তি আছে অথবা পৃথক দাগের, এখানে ধরেন 123 দাগ, এখানেও আছে 123, অথবা পৃথক দাগ এখানে 79, 89, এখানে 77। সো বিভিন্ন দাগে যদি সম্পত্তি থাকে তখন সেগুলাকে যখন এক খতিয়ানে নিয়ে আসার নাম হচ্ছে কনসলিডেট করা, একত্রীকরণ করা। বিভিন্ন জোতে যদি পৃথক বিভিন্ন জোতে কি থাকে, আহ সকল অথবা যে কোনো পৃথক পৃথক দাগের জমি যখন এক জোতে নিয়ে আসা হবে, এক হোল্ডিংয়ে নিয়ে আসা হবে, তখন সেটার নাম হবে কনসলিডেশন। ঠিক আছে। এক খতিয়ানে নিয়ে আসবে। ধরুন একই দাগের বিভিন্ন বিভিন্ন সম্পত্তি ভিন্ন খতিয়ান আছে, যখন সেগুলাকে এক খতিয়ানে যখন নতুন করে প্রিপারেশন, সরি, কোনো রেকর্ড অফ রাইটস কি করা হবে, তৈরি করা হবে, তখন সেক্ষেত্রে একই দাগের জমি ভিন্ন ভিন্ন যৌতুক খতিয়ানে থাকলে সেগুলো এক জায়গায় নিয়ে আসা, অথবা ভিন্ন ভিন্ন জায়গায় যদি জমির মালিক একজন হয় সেটাও যদি এক জায়গায় নিয়ে আসা হয়, তখন সেটার নাম হবে কনসলিডেশন। হোপফুলি অল আন্ডারস্টুড। যদি ভিন্ন ভিন্ন বিভিন্ন জোতে অবস্থিত সকল অথবা যে কোনো পৃথক পৃথক দাগের জমি একত্রে সংঘবদ্ধ করার নাম হচ্ছে একত্রীকরণ। ঠিক আছে। এটা বলা আছে 2-এর 7-এ। আমরা বিস্তারিত কনসলিডেশন, অ্যামালগামেশন এবং সাবডিভিশন আমরা একসাথে মিলিয়ে পড়বো, তখন ব্যাপারটা আরো ইজি হবে। আপাতত এটা মাথায় রাখেন, হোল্ডিং ইকুয়াল টু অনেক ওয়ান কাইন্ড অফ খতিয়ান, পর্চা যেটাকে বলে বাংলায়। সো ও ভিন্ন ভিন্ন জোতে অথবা খতিয়ানে থাকা বিভিন্ন দাগ অথবা পৃথক পৃথক দাগের জমি যখন এক জোতে নিয়ে আসা হবে, সংঘবদ্ধ করা হবে, তখন দ্যাটস কল একত্রীকরণ অথবা কনসলিডেশন। ঠিক আছে। অ্যামালগামেশন হচ্ছে বিভিন্ন মৌজার সম্পত্তি এক জায়গায় নিয়ে আসা। এটা আমরা আরো বিস্তারিত তখন জানবো। তাহলে এগুলো প্রিলি এবং রিটেন দুই ক্ষেত্রে ইম্পর্টেন্ট। শর্ট নোট আকারে আসতে পারে, অথবা প্রিলির জন্য কোথায় আছে সেই আকারেও আসতে পারে। এরপর আমরা দেখবো কাল্টিভেটিং রাইট। না বুঝলে জিজ্ঞেস করবেন। এই এই আইনের কিছু বিষয় দুর্বোধ্য আছে, আপনার জন্য, সবার জন্য দুর্বোধ্য। ঠিক আছে। সেজন্য একটু সহজভাবে বলার চেষ্টা করতেছি। ইনফরমেশন যেগুলোই প্রোভাইড করা হচ্ছে মূলত প্রাইমারিলি সেগুলো আত্মস্থ করার চেষ্টা করবেন। আফটার এগুলো যখন আপনি ভালো মতো আত্মস্থ করে ফেলবেন, তখন আরো ইনফরমেশন আপনি অ্যাড করতে পারেন। বাট এসব আইনের আমি মজা বলি, অথবা এইসব আইনের ক্ষেত্রে আপনার সুবিধা হলো আপনার আইনের বাইরে তেমন কিছু জানা লাগে না। ঠিক আছে। আসমান জমিনের কোনো তথ্য আপনার না জানলেও চলবে, এই আইনের থাকা ইনফরমেশন গুলা কারেক্টলি আপনি জানলে আপনি অ্যান্সার করতে পারবেন। কাল্টিভেটিং রায়ত, এটা বলা আছে কোথায়? কাল্টিভেটিং রায়ত 2-এর 8-এ, 2-এর 9-এ। কাল্টিভেটিং রায়ত। সো রায়তি কৃষক অথবা অধীনস্থ অথবা আন্ডার রায়ত এক জায়গায় বলা আছে। কাল্টিভেটিং রায়ত অথবা আন্ডার রায়ত। ওকে। তো এই এরা কারা? এখানে বলা হচ্ছে এমন রায়ত বা অধীনস্থ রায়তকে বোঝাবে যারা নিজ বা পরিবারের সদস্য কর্তৃক নিজে, এই যে জমি বলেছি, এই জমিতে
নিজে করবে, অথবা পরিবারের কোনো সদস্য কর্তৃক, কোনো চাকর কর্তৃক, যাদের হেল্পিং হ্যান্ড রয়েছে চাকর কর্তৃক, অথবা বর্গাদার কর্তৃক, অথবা শ্রমিক কর্তৃক, সহ অংশীদার কর্তৃক চাষের উদ্দেশ্যে ভূমি অধিকার রাখে। তো কালটিভেটিং রায়ত মানে হচ্ছে যদি সেই সব রায়তদেরকে বোঝানো হয় যেসব রায়ত এই জমি অধিকারে রাখবে অথবা দখলে রাখবে কিসের উদ্দেশ্যে, চাষের উদ্দেশ্যে। চাষ যে নিজে করতে হবে, কালটিভেট নিজে করতে হবে এমন না, নিজে করলেও অথবা নিজের পরিবারের অন্যান্য সদস্য করলেও, অথবা চাকর কর্তৃক করলেও, অথবা বর্গাদার কর্তৃক করলেও, অথবা সহ অংশীদার কর্তৃক করলেও তাদেরকে কালটিভেটিং রায়ত হিসেবে পরিগণিত হবে তারা, ঠিক আছে। সো কালটিভেটিং রায়ত হওয়ার জন্য এটা নেসেসারি না যে নিজেকেই চাষ করতে হবে, নিজেকেই কালটিভেট করতে হবে। কাউকে দিয়ে করালেও, কাউকে দিয়ে করিয়েও যদি সে জমির দখলে থাকে, জমি দখল রাখে, তখন তাকে কালটিভেটিং রায়ত বলা হবে। এবং সেটা বলা আছে 2-9, 2-9, ঠিক আছে। এই জমির মালিক মিস্টার এক্স, সে কি করেছে, এটা তার বর্গাদার এই ওয়াই, ওয়াই এক্স হচ্ছে মালিক, ওয়াই হচ্ছে বর্গাদার। তো এই যদি এক্স সরাসরি চাষ করে না, এখানে ওয়াই হচ্ছে এখানে আলু চাষ করেছে, তাহলে সেক্ষেত্রে এক্স কে কালটিভেটিং রায়ত বলা যাবে আন্ডার সেকশন 2-9। ওকে, হ্যাঁ। জোত কি, একজনে বলেছেন জোত কি। জোত হচ্ছে, আমি ওই শর্ট টাইম বলতেছি, আশফিকুর রহমান সোহান, আই থিঙ্ক আপনি বুঝতে পারবেন, একটু একটু কানেক্টেড থাকেন, ঠিক আছে। জোত কি আপনি ওই শর্ট টাইম বুঝতে পারবেন। এরপর হচ্ছে হাট বাজারটা আমরা দেখবো, এরপর জোত দেখবো। ধারা 2-এর হাট বাজার। হাট বাজার বলতে এমন একটি প্লেসকে বোঝানো হবে, এমন একটি স্থানকে বোঝানো হবে যেখানে, এমন একটি স্থানকে বোঝানো হবে যেখানে প্রতিদিন অথবা সপ্তাহের বিশেষ দিন, প্রতিদিন অথবা সপ্তাহের বিশেষ দিন, ধরেন অনেক সময় থাকে শুক্রবারের বাজার, শনিবারের বাজার, শুধুমাত্র সপ্তাহে শনিবারেই এখানে কাঁচা বাজার পাওয়া যায়, তাহলে এটা শনিবারের বাজার, ঠিক আছে। তো প্রতিদিন হতে পারে, সপ্তাহের কোনো বিশেষ দিনও হতে পারে। সেখানে যদি কোনো কৃষি পণ্য, বিস্তারিত আর লিখবো না, কৃষি পণ্য, গবাদি পশু, আরো যা যা আছে সবকিছু কি করা হয়, হাঁস মুরগি মাছ মাংস ডিম দুধ যা আছে সেগুলা আহ ক্রয় বিক্রয়ের জন্য একত্রিত করা হয়। কৃষি পণ্য, গবাদি পশু, হাঁস মুরগি যা আছে সেগুলো যদি ক্রয় বিক্রয়ের জন্য একত্রিত করা হয়, কি করা হয়, একত্রিত করা হয়, তখন সেটাকে হাট বাজার বলবে। তাহলে হাট বাজার বলতে এমন স্থানকে নির্দেশ করে যে স্থানে সপ্তাহের প্রতিদিন অথবা সপ্তাহের বিশেষ দিনে কি করা হয়, কোনো কৃষিজ পণ্য, কোনো গবাদি পশু, হাঁস মুরগি ডিম যা আছে সেগুলা ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে একত্রিত করা হয়। ভেরি সিম্পল, এটা ল ইজ নাথিং বাট কমন সেন্স, যেরকম এটা হাট বাজারের ডেফিনেশন, আপনাদের কমন সেন্স থেকে বললো সেটাও উত্তর হতে পারে। তবে এখানে একটা জিনিস মনে রাখবেন, প্রতিদিন হলো হাট বাজার হবে, সপ্তাহের বিশেষ দিন হলো হাট বাজার হবে, ঠিক আছে। একজনে বলেছেন যোধ কি, আরেকজনে বলেছেন বর্গাদার কি। আপনাদের দুজনকে অ্যান্সার করা হবে, জাস্ট ওয়েট। ওকে, এরপর আমরা দেখব যোধের অ্যান্সার নেন, তারপর আমরা বর্গাদার অ্যান্সার দিচ্ছি। ধরো 2-13 যোধ অথবা হোল্ডিং, ঠিক আছে। আপনাদের প্রশ্ন এটা বলতে কি বোঝানো হয়, জমির একটি খণ্ড অথবা খণ্ডসমূহ বা তার একটি অবিভক্ত অংশ যা একজন রায়ত বা অধীন রায়ত কর্তৃক ধারণকৃত
যা কোনো পৃথক পদার্থের বিষয়বস্তু, অনেক কোডিং করে দেওয়া আছে। ধরেন এটা একটা জমি, জমির একটা বলা হচ্ছে একটি খণ্ড অথবা খণ্ড সমূহ, একটা খণ্ড অথবা খণ্ড সমূহ, এই একটি খণ্ড অথবা খণ্ড সমূহ যদি কি হয় একজন রায়ত বা অধীন রায়ত কর্তৃক ধারণকৃত, যদি এটা 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 এই তিনটা হচ্ছে একজন রায়ত মিস্টার এক্স ধারণ করেন, ঠিক আছে, ধরেন মিস্টার এক্স ধারণ করেন, তখন সেটাকে জোত বলা হবে। এখন আরো সহজ ভাবে যদি বলি, জোত মিন্স খতিয়ান। আপনারা খতিয়ান দেখেছেন? ধরে নিলাম একটা খতিয়ান হচ্ছে কি, খতিয়ান নাম্বার 173, খতিয়ান নাম্বার কত? 173। এখানে বিভিন্ন দাগ থাকতে পারে না? এখানে ধরেন দাগ আছে হচ্ছে মালিক হচ্ছে মিস্টার, আমরা তো একজন নাম বলি, মিস্টার শামীম রাজা, মিস্টার শামীম রাজা, শামীম রাজা। এই খতিয়ানে দাগ আছে তিনটা, 1 2 3 4, খণ্ড সমূহ, জমির খণ্ড সমূহ, খণ্ড অথবা খণ্ড সমূহ, ঠিক আছে, 1 2 3 4, ঠিক আছে, এটাকে বলা হবে জোত, এটাকে বলা হবে জোত। জোত মিন্স খতিয়ান, যখন জমির খণ্ড অথবা খণ্ড সমূহ অথবা অবিভক্ত অংশ, পুকুর অবিভক্ত অংশ একজন রায়ত বা অধীন রায়ত কর্তৃক ধারণকৃত, যা কোনো পৃথক প্রজাতন্ত্রের বিষয়বস্তু, একজন রায়ত কর্তৃক ধারণকৃত যা পৃথক প্রজাসত্বের বিষয়বস্তু। মানে পৃথক প্রজাসত্ব কি 100, মানে এটা একটা আলাদা একটা খতিয়ানে একটা সত্য, আলাদা একটা সত্যের মালিকানা, 173 নং খতিয়ান, ঠিক আছে। এখানে 4টা দাগের সম্পত্তি, 4টা খণ্ড অথবা অবিভক্ত হতে পারে, একটা পুকুর কিন্তু 4টা দাগ অবিভক্ত অংশ, এটার মালিক শামীম রেজা, আপনি দখল করেন, তাহলে এটার নাম হবে জোত, ঠিক আছে। একজন ইয়া কর্তৃক রায়ত অথবা আন্ডার রায়ত কর্তৃক ধারণকৃত বিভিন্ন জমির খণ্ড সমূহ অথবা বিভক্ত অংশ অথবা খণ্ড যখন ধারণ করা হয় তখন সেটার নাম হবে জোত, ঠিক আছে। জোত ইকুয়াল টু খতিয়ান হিসেবে আমরা মাথায় রাখতে পারেন, তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। ওকে, এরপর একজনের প্রশ্ন করেছেন বর্গাদার কে। একজনের প্রশ্ন করেছেন বর্গাদার কে। বর্গাদার বোঝার জন্য আপনাকে বুঝতে হবে ল্যান্ড রিফর্ম অর্ডিন্যান্স। আর বর্গাদার যদি সহজভাবে বুঝেন, ধরেন এই জমির মালিক হচ্ছে এক্স, এক্স এটা চাষ করতে দিয়েছে কাকে? সোহানকে। কাকে দিয়েছে? সোহানকে চাষ করতে দিয়েছে, এই শর্তে যে এই জমি থেকে যা ফসল হবে, ধরেন এই জমি থেকে ফসল হচ্ছে, ধরেন এটা দানি জমি একটা, এই জমি থেকে ফসল হচ্ছে 30 কেজি, এই শর্তে দিয়েছে এখানে 1/3 এই জমি আমার জমিতে, ফসলকৃত জমির 1/3 আমাকে দিবা, প্রয়োজনে বাকিগুলা বাকি 2/3 তুমি নিবা। তো এই ধরনের শর্ত সাপেক্ষে যখন কাউকে জমির দখল দেওয়া হয় তখন তাকে বলা হয় বর্গাদার, ঠিক আছে।
একজনের প্রশ্ন করেছেন, সরকার কি হাট বাজার অধিগ্রহণ করতে পারে কিনা? বর্গাদারের ক্ষেত্রে কি টাকার বিনিময় হয়? নো। আন্ডার রায়ত মানে হচ্ছে যখন রায়তের অধীনে কেউ চাষাবাদ করে তখন তাকে আন্ডার রায়ত বলা হয়, ঠিক আছে। তবে এখানে যেহেতু এক শ্রেণীর রায়ত সৃষ্টি করা হয়েছে, এখানে আন্ডার রায়তের কনসেপ্টটা অনেকটা কনফ্লিক্টিং মনে হয়। আমি যখন আমাদের স্থানে ছিলাম, এখানে যদি এক শ্রেণীর রায়তই বলা হচ্ছে, এক শ্রেণীর মালিকই থাকবেন, অথবা জমিদারি সিস্টেম বিলুপ্ত করা হয়েছে, আন্ডার রায়ত জিনিসটা হচ্ছে এখানে সাথে অনেকটা প্যারাডক্সিক্যাল মনে হয়েছে। সো একজনে বলেছেন হাট বাজার which don't fall within the definition of হাট বাজার। একজনে প্রশ্ন করেছেন, স্যার প্রপার্টি ল গুলো করি লাগে, এটার জন্য কি কোনো কমেন্ট্রি বুক পড়া উচিত? হ্যাঁ, অবভিয়াসলি ইউ ক্যান রিড কমেন্ট্রি বুক। এখানে শুধুমাত্র বেয়ারেক্ট কেন্দ্রিক প্রস্তুতি নিলে অনেক কিছু আপনার কাছে দোয়াশা থাকবে। আপনি যদি কমেন্ট্রি বুক পড়েন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ইজি হতে পারে, ঠিক আছে। আর যদি কোনো প্রকার ল্যান্ডলর ক্ষেত্রে বিভিন্ন ইংলিশে দিলে ইংলিশের জন্য আইন এবং বাংলা দিলে বাংলার বিশেষ আইন যদি আপনি পড়েন, সেক্ষেত্রে আপনার কাছে সেটা ক্লিয়ার হতে পারে। ওকে, আমরা যেটা ছিলাম হাট বাজার, তো একজনের প্রশ্ন ছিল হাট বাজার অধিগ্রহণ করতে পারে কি না। সেখানে আইনে যেটা বলা আছে সেটা হচ্ছে হাট বাজার হচ্ছে অধিগ্রহণ করা যাবে না। পোরশন অফ হাট বাজার যেটা হচ্ছে হাট বাজারের ডেফিনিশনে পড়ে না, সেটা অধিগ্রহণ করা যায় না, এমনটাই বলা আছে। ওকে, এরপর আমরা দেখবো হচ্ছে বসত বাড়ি 2-14 যেটা বলা আছে, যেটার ইংলিশ হচ্ছে হোম স্ট্রিট। এই বসত বাড়ি বলতে শুধুমাত্র যেখানে মানুষ বসবাস করে সেটা না। এই বসত বাড়ির কনসেপ্ট যদিও বা বসত বাড়ি শুনতে মনে হচ্ছে যেখানে মানুষ বসবাস করে সেটা, কিন্তু এই আইনের অনুসারে যদি আমরা বলতে চাই, সেখানে বসত গৃহ মানে শুধুমাত্র বাসগৃহ না, বাসগৃহর সাথে লাগানো যদি কোনো প্রকার ধরেন এটা এটা বাড়ি, এটা একটা বাসগৃহ যেখানে মানুষ থাকে, এটার পাশে যদি লাগানো কোনো প্রকার বাগান থাকে, কোনো প্রকার আঙ্গিনা থাকে, ঠিক আছে, কোনো প্রকার পুকুর, প্রার্থনা স্থান, পুকুর, তারপর হচ্ছে আহ যদি বলি মসজিদ, প্রার্থনা স্থান লাগানো আর কি, যদি এখানে কবরস্থান থাকে তখন সবকিছুই হবে কি আপনার শ্মশান অথবা কবরস্থান, সবগুলো বসত বাড়ি হিসেবে চিহ্নিত হবে, ঠিক আছে। সো বাসগৃহের সাথে লাগানো পুকুর, আঙ্গিনা, বাগান, প্রার্থনা স্থান এবং পাশাপাশি কবরস্থান এবং শ্মশান ঘাটও বসত বাড়ি হিসেবে পরিগণিত হবে ধারা 2-14 অনুসারে যদি আমরা বলতে চাই। এরপর যদি বলি
একজনে বলেছেন স্যার প্রজাত সুলতানা পারভিন বলেছেন প্রজাত নিজেই জমির মালিক। এইটা বুঝতে হলে আপনাকে একটু দেখতে হবে ধারা 81। এবং আমি শুরুতে বলেছিলাম এই আইন মূলত তৈরি করা হয়েছে, এই আইন মূলত তৈরি করা হয়েছে কি জন্য? এক শ্রেণীর রায়ত সৃষ্টি করার জন্য। এই আইন কেন করা হয়েছে? আপনি যখন আপনাদের যার যার যেখানে বাড়ি থাকুক না কেন, যেটা হচ্ছে আপনার সাবেক খতিয়ান অথবা যেটা হাল খতিয়ান বলে, কারণ এক এক জায়গায় এক এক নাম, যদি বলে সিএস খতিয়ান অথবা আর এস খতিয়ান, এইসব খতিয়ানে আপনি দেখবেন দুইটা পার্ট থাকে, উপরের পার্টে একটা জমিদার থাকে, যেমন কিরোদ চন্দ্র রায়, ঠিক আছে। আর যেটা লেটেস্ট ভিএস খতিয়ান অথবা দিয়ারা খতিয়ান যেখানে আছে, সেখানে কিন্তু কোনো প্রকার জমিদারের নাম থাকে না, সরাসরি উপরে নাম থাকেন। এবং সেটা হয়, সেটার ইয়া হয় হচ্ছে এ স্টাইলে, সেটার স্টাইল হয় কি স্টাইলে, এই বিএস খতিয়ান হয় এ স্টাইলে, এবং সেটা এখানে সরাসরি খতিয়ানের নাম এবং এখানে রায়তদের নাম থাকে, তাদের হিস্সা থাকে, ঠিক আছে, দাগগুলো থাকে। কিন্তু যেটা আপনার পূর্বের খতিয়ান, সেখানে উপরের পার্টে জমিদারের নাম থাকে, নিচের পার্টে প্রজাদের নাম থাকে, এবং তারা এই জমিদারের অধীনে কিন্তু এগুলো দখলে থাকে, ঠিক আছে। সো মূলত ওইটা বিলুপ্তি করার জন্য এই আইনটা আনা হয়েছে। এবং এখানে বর্তমানে এক শ্রেণীর রায়ত, ঠিক আছে, এখানে সরকার এবং আহ রায়তের মাঝখানে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না, এবং রায়ত যারা তারাই মূলত জমির মালিক, ঠিক আছে। এক শ্রেণীর রায়ত সৃষ্টি করা, এবং যারাই রায়ত তারাই জমির মালিক। ওকে, এটাই এখানে মিন করা হবে। শাব্দিক কিছু প্রয়োগের ক্ষেত্রে হয়তো বা যদি মনে হয় আপনার কাছে এখানে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দেওয়ার হতে পারে, তবে এই আইনটা মূলত করা হয়েছে এক শ্রেণীর রায়ত সৃষ্টি করার জন্য, যারা ধারা 81-তে আরো বেশি ক্লিয়ার করেছে, ঠিক আছে। এর বাইরে আর কোনো রায়ত দেয় কোনো জমিদারি সিস্টেম রাখা হয় নাই এই আইনের মাধ্যমে। আর আন্ডার রায়ত মানে যদি আপনার প্রশ্ন আসে, আপনারা এটা নেট অ্যাক্টের ক্ষেত্রে আমরা এই বিষয়টা একটু আলোচনা করেছিলাম। এখানে আন্ডার রায়ত বলতে বোঝানো হয়েছিল যখন একজন হচ্ছে রায়তের প্রত্যক্ষ আহ যদি প্রত্যক্ষ অধীনে সরাসরি যদি সুপারভিশন যদি কোনো কেউ জমির দখলে থাকে, তাদেরকে আন্ডার রায়ত বলা হয়। বাট এইটার কিন্তু আহ প্রয়োগটা কিন্তু কোথাও হয় নাই ওভাবে, ঠিক আছে। জমিদার সরাসরি রায়তি দেখে যে খতিয়ান গুলোতে যেখানে জমির মালিকানা মূলত লিপিবদ্ধ থাকে, ঠিক আছে। সো আন্ডার রায়ত যদিও বা এখানে আছে, কিন্তু এখানে কোনো প্রকার আপনার কনফ্লিক্ট করবে না কোনো প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে, ঠিক আছে। শুধুমাত্র আন্ডার রায়তের প্রশ্ন আসতেছে কোথায়, ওই কাল্টিভেটেড রায়ত, আন্ডার রায়ত বলছিলাম আমরা, কারো অধীনে রায়ত করা। কিন্তু এই আইনে কিন্তু দুই ধরনের রায়ত না, এখানে এই ধরনের অধীনে কত, এটা 14 বিডিএস প্রশ্ন আসছে, এক শ্রেণীর রায়ত, ঠিক আছে। এবং তারাই জমির মালিক, তারাই জমির মালিক সৃষ্টি করার জন্য এই আইনটা করা হয়েছে। এই আইন করার পূর্বেই মূলত এই ধরনের রাজা প্রজার সিস্টেমটা ছিল। ওকে। এরপর আমরা একটু আগাবো। তাহলে আমরা বসত গৃহটা একটু দেখলাম, 214, এগুলো প্রত্যেকটা বিষয় পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে লিখিত পরীক্ষায় আসে কত নাম্বার, 40 নাম্বার, তিনটা থেকে দুইটা, কত নাম্বার, 40 নাম্বার, ইম্পর্টেন্ট অনেক বেশি জন্য। সিপিসি বলেন, সিআরপিসি বলেন, এগুলোতে কিন্তু একটাতে 40 নাম্বার করে আসে। ওকে। সো সেদিক বিবেচনায় কিন্তু এই দুইটা আইনে অল্প পরে বেশি নাম্বার পড়ার চান্স আছে, একটু ভালো করে পড়তে হবে এই জন্য। প্রথমবার পড়বেন একটু কম বুঝবেন, সেকেন্ড টাইম পড়বেন আরো ভালো করে বুঝবেন, ঠিক আছে। যে বা যারা আপনার সাথে প্রস্তুতি নিচ্ছে, প্রত্যেকের কিন্তু এই আইনে একটু না একটু দুর্বোধ্যতা থাকবে। এই আইন একদম খুব ক্লিয়ারলি বুঝে ফেলেছেন এটা বলার সুযোগ নেই। সেজন্য চেষ্টা করবেন প্রথম ফার্স্ট স্টেজে মোটামুটি কনসেপচুয়াল জায়গায় বেসিকটা ক্লিয়ার করার জন্য। এরপর আপনি চাইলে আরো ইনফরমেশন অ্যাড করে আপনার জানার পরিধি আরো বাড়াতে পারবেন। এরপর আমরা দেখবো 2014 শেষ, আমরা দেখবো হচ্ছে ল্যান্ড 16, যেখানে ভূমি অথবা ল্যান্ড কে বলা হয়েছে ল্যান্ড।
এই ল্যান্ড বলতে আবাদি হইতে পারে অথবা অনাবাদি হইতে পারে, যেখানে চাষ হয় অথবা চাষ হয় না, অথবা বছরের নির্দিষ্ট সময় হচ্ছে কি হয়, আহ বছরের যে কোনো সময় পানিতে ভরা থাকে এবং ভূমি হতে উদ্ভূত সুযোগ সুবিধা ঘর বাড়ি দালান কোঠা বাড়ির সঙ্গে ল্যান্ড বলা হয়। ওকে, সো আবাদি অনাবাদি জমি যেগুলো বছরের নির্দিষ্ট, যেমন হাওর এলাকায় বছরের নির্দিষ্ট সময় এই হাওর এলাকার জমিগুলা ডুবে থাকে পানিতে, ঠিক আছে, ডুবে থাকে, আবার একটা মৌসুমে এখানে কোনো না কোনো কিছু করা যায়, চাষবাস করা যায়, সো ওইগুলোকে কিন্তু ল্যান্ড বলা হবে, আবাদি যেখানে চাষ করা যেতে পারে অথবা চাষ অনুপযোগীও হতে পারে। ওকে, এই আইনে অকৃষি প্রজা সম্পর্কে বলা আছে। অকৃষি প্রজা মানে যার উদ্দেশ্য হচ্ছে এখানে কোনো কৃষিজ কাজ করবেন না, এখানে এখানে মূলত দালান কোঠা নির্মাণ যার উদ্দেশ্য, সেক্ষেত্রে যখন এখানে কোনো প্রকার কৃষিজ উদ্দেশ্য ব্যতীত অন্যান্য কাজ করা হয় তখন সেটা অকৃষি জমি বলা হয়, এবং কৃষি জমি দিয়ে দখল করেন তাকে অকৃষি জমির প্রজা বলা হয়, যেটা আমরা ন্যায় ট্যাক্ট পড়ার সময় বিস্তারিত আলোচনা করেছিলাম। এখানে কিন্তু অকৃষি প্রজা ২-১৭ বলা আছে, একটু দেখে নিতে হবে, ঠিক আছে, ঠিক তদ্রুপ। না, ভূমি আর জোতের মধ্যে তো পার্থক্য থাকবে। যিনি প্রশ্ন করেছেন কে? সাথী ইসলাম। আপনারা বাংলা কোন লেখকের বই পড়বেন? বাংলা হচ্ছে একটা বই আছে, শ্রী দীনেশ চন্দ্র দেবনাথ, এটা একটু দেখতে পারেন শর্টকাটে আপনারা বুঝতে চাইলে, ঠিক আছে। যেটাতে ছিলাম এগুলো হচ্ছে ভূমি এবং ল্যান্ড। ল্যান্ড মানে তো পুরো সবগুলো ল্যান্ড, খেয়াল করেন, এটা পুরোটা ল্যান্ড। এখান থেকে একটা আলাদা আলাদা জোট সৃষ্টি হবে। এটা জোট মানে হচ্ছে এখানে এটা ১ নম্বর খতিয়ান, এটা একটা জোট, ২ নম্বর, এটা আলাদা আলাদা জোট। ল্যান্ড মানে তো সবকিছু ল্যান্ড, ঠিক আছে। ভূমি এবং জোট, যাহা ভূমি থেকে তো জোট আসবে। ভূমির যখন কোনো নির্দিষ্ট রায়ত ধারণ করবেন কোনো খণ্ড খণ্ড সমূহে কোনো একটা নির্দিষ্ট প্রজাস্বত্বের মধ্যে, তখন সেটার নাম হবে হোল্ডিং অথবা জোট, ঠিক আছে। যখন এই জায়গাটা কোনো আপনি দখল করতেছেন তাহলে এটা আপনার জোট। কারণ এই জায়গাটা দখল করতেছেন, যে প্রশ্ন করেছে এটা সাথী, সাথী এটা দখল করেন অথবা এটার মালিকানা অর্জন করেছেন। এখানে জমির বিভিন্ন খণ্ডাংশ রয়েছে অথবা একটা পুকুর রয়েছে, বিভক্ত অংশ রয়েছে, এটা আপনার জোট, এটা সাথীর জোট। এটা হচ্ছে আরেকজনের জোট, ঠিক আছে। এটা হচ্ছে শামীম রাজা অথবা মনোয়ার হোসেনের জোট, এটা মনোয়ারের জোট, এটা আপনি দখল করেন বিভিন্ন খণ্ড, কিন্তু সবগুলো তো ল্যান্ড, ঠিক আছে। তো ল্যান্ড আর যদি পার্থক্য বুঝতে চান, পার্থক্য করা যাবে না। জোট মিন্স হচ্ছে খতিয়ান, খতিয়ান যেখানে মালিকানার হিস্সা লেখা থাকে অথবা মালিকানা লেখা থাকে, ঠিক আছে, মালিকানার লেখা থাকে। এরপর আমরা দেখবো যারা অপরের অধীনে, এটা ডেফিনিশন দেওয়া হয়েছে মানে এটা যে আছে তা না, ঠিক আছে। অপর অধীনে জমি দখল করে এবং খাজনা প্রদান করতে বাধ্য থাকে তাদেরকে বলা হয় প্রজা। কিন্তু এই প্রজা সিস্টেমটা এখন নাই, কিন্তু এটা ডিফাইন করা হয়েছে। তার মানে ট্যানান্ট মানে এই যে সিস্টেমটা এখনো বলবৎ করা হয়েছে আফটার ইনাক্টমেন্ট অফ দিস অ্যাক্ট, এই সিস্টেমটা আছে বলার সুযোগ নেই। আপনাদের মানে বুঝতে কয়েকজন অসুবিধা হচ্ছে। এই প্রজা প্রজা সিস্টেম, জমিদারি সিস্টেম তো আর নাই, এটা বাদ। কিন্তু এখানে ট্যানান্ট বলতে বোঝানো হচ্ছে যদি কারো অধীনে কেউ জমি দখলে থাকে এবং সেটার খাজনা দেয় কোনো জমিদারের অধীনে, তখন তাদেরকে ট্যানান্ট বলা হচ্ছে।
ওকে। তবে এখানে কোনো ব্যক্তি যদি সাধারণভাবে প্রচলিত আদি বর্গা বা বাঘের অধীনে অপরের জমি সত্য চাষ করে, কিন্তু বর্গা হিসেবে যদি কোনো, ওই যে কিছুক্ষণ আগে বলেছিলাম বর্গাদারের এক্সাম্পল দিতে গিয়ে, কোনো শস্যের কালটিভেটিং যে আপনার ক্রপ হবে, এই ক্রপ থেকে আপনি কোনো একটা পোর্শন কাউকে দিবেন, আদি বর্গা ভাগ যেটা যেটা বলা হোক না কেন, এটা দেওয়ার শর্ত যদি কারো অধীনে কেউ চাষ করে, তখন তাকে টেনান্ট বলার সুযোগ নেই। তাহলে আদি বর্গা যারা নিবেন, আদি বর্গা বাঘ যারা নিবেন, তাদেরকে টেনান্ট অথবা প্রজা বলার সুযোগ নেই। টেনান্ট অথবা প্রজা হবেন না। ওকে। হ্যাঁ, একজনে বলেছেন সেট একটা এত ঘুরিয়ে পেঁচিয়ে লেখা, ফিউচারে ইনশাল্লাহ সেট একটা বই লিখবো সহজ ভাষায়, প্রপার্টি ল নিয়ে স্টুডেন্টদের এত। ভেরি গুড আপনার থিঙ্কিং, ইউ ক্যান স্টার্ট। এটাও হতে পারে শামীম রেজা যেটা বলেছেন। বর্গাদারের মালিক খাস্তা দিবে আর এদিকে প্রজা নিজে খাস্তা দিবে। হ্যাঁ, যখন জমিদারি সিস্টেম ছিল তখনও কিন্তু খাজনা দিতে হতো। আপনারা যখন প্র্যাকটিস যারা আছেন তারা দেখবেন খাজনা অনাদায়ে আগে অনেকগুলো নিলাম হয়েছে, সার্টিফিকেট মামলা বলে, নিলাম খরিদ মূল্যে অনেকে মালিক হয়েছেন, পরবর্তীতে তাদের নামে বিএস খতিয়ান হয়েছে, ল্যারেস খতিয়ান। বিফোর ইনাক্টমেন্ট অফ দিস অ্যাক্ট, আগে জমিদারি সিস্টেম ছিল, খাজনা দিতে হইতো জমিদার বরাবর। জমিদার বরাবর যদি প্রপারলি রেভিনিউটা দেওয়া না হইতো, তাহলে জমিটা নিলামে তোলা হতো। নিলামে তোলার পর সেখানে কোনো নিলাম খরিদ্দার হইতো, সার্টিফিকেট মামলা মূলে ওই নিলাম খরিদ্দারের নামে সে ওই জমিতে সত্ত্ববান হইতো। পরবর্তীতে দেখা যেত তাদের নামেই কি হয়েছে, লেটেস্ট খতিয়ান হয়েছে। ঠিক আছে। সো খাজনা এখন সরাসরি আপনি গভর্নমেন্টকে দেন, আগে তখন এই আইন হওয়ার আগে কাকে দেওয়ার প্রয়োজন হইতো, যারা জমিদার ছিলেন, যাদের অধীনে এই টেনেন্টরা জমি দখলে রাখতো, তাদেরকে দেওয়া রাখতো। আর বর্গাদার তো জমির সাথে দখলে থাকবে, ওয়ান কাইন্ড, একজনে বলেছেন ওয়ান কাইন্ড অফ লিজ। ঠিক আছে। বর্গা, আমরা যারা গ্রামে থাকেন অথবা গ্রামের সাথে যাদের কানেকশন আছে তারা ভালো বুঝবেন। নির্দিষ্ট জমি যখন, বিশেষ করে ধানি জমি যখন দিবেন, তখন বলা হবে যে কেন যদি 100 কেজি ধান হয় তাহলে আমাকে এত কেজি, অর্ধেক অর্ধেক, 50-50, কোন জায়গায় 1/3 দিতে হবে। দ্যাটস কল বর্গা। ঠিক আছে। আর এই বর্গার কনসেপ্টটা আরো ক্লিয়ারলি আপনি বুঝতে পারবেন যখন ল্যান্ড রিফর্ম অর্ডিন্যান্সটা আপনি পড়বেন। ওকে। এরপর আমরা দেখবো হচ্ছে, একজনে বলেছেন যেগুলো বলতেছে এগুলো ইম্পর্টেন্ট, কিন্তু প্রিলি এবং রিটেন দুই ক্ষেত্রের জন্য একটু দেখতে হবে। অনেকগুলো স্কিপ করেছি, এগুলো আপাতত স্কিপ করতে পারেন আপনি। এরপর আমরা দেখবো হচ্ছে প্রিপারেশন অফ রেকর্ড অফ রাইটস, অথবা রেকর্ড অফ রাইটস মিনস হচ্ছে খতিয়ান, আর কি খতিয়ান প্রস্তুত। রেকর্ড অফ রাইটস এর বাংলা স্বত্বলিপি অথবা খতিয়ান। সত্য যেখানে লেখা থাকে সেটার নাম সত্যলিপি। এই সত্যলিপি অথবা খতিয়ান, খতিয়ানের সত্যলিপি লেখা থাকে। সো ওই প্রিপারেশন অফ রেকর্ড অফ রাইটস এর কথা কোথায় বলা আছে, দ্বারা 17-তে। কোথায় বলা আছে, দ্বারা 17-তে।
যখন এই আইন হয়, স্টেট অ্যাকুইজিশন এবং টেনেন্সি অ্যাক্ট হয়, তখন নতুন করে স্বত্বলিপি তৈরি করার প্রয়োজনীয়তা তৈরি হয়। কেন? জমিদারি সিস্টেমটা বিলুপ্ত করা হয়েছে। খেয়াল করেন, জমিদারি সিস্টেমটা বিলুপ্ত করে দেওয়া হয়েছে। আগে যেটা ব্রিটিশ আমলের খতিয়ান ছিল, সেই খতিয়ানটা ব্রিটিশ আমল, যদি বলে ব্রিটিশ আমল, আমাদের যারা ব্রিটিশ শাসন করেছিলেন বিফোর 1947, সো ওই সময় খতিয়ানে যে জমিদারি সিস্টেমটা ছিল, ওই জমিদারি সিস্টেমটা বিলুপ্ত করে আইনটা করা হয়েছে। যেহেতু আইনটা করা হয়েছে, এখানে সরাসরি ভূমির যে মালিক তাকেই মালিক, ভূমির যে রায়ত তাকে মালিক হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। এখানে কোনো জমিদারি সিস্টেম রাখা হয় নাই। তো যার কারণে এটা নতুন করে স্বত্বলিপি প্রস্তুতের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সে স্বত্বলিপি অথবা খতিয়ান প্রস্তুত করা কথা বলা আছে কোন দ্বারাই? ধারা 17-তে। এখানে বলা হয়েছে সরকার খতিয়ান তৈরির ঘোষণা দিতে পারবেন। সরকার কি করতে পারবেন? এই ধারা অনুসারে সরকারকে খতিয়ান প্রস্তুত অথবা সংশোধন করার অধিকার দেওয়া হয়। প্রস্তুত অথবা সংশোধন দেওয়া হয়। এখন পাশাপাশি আরো বলা হয়েছে, যদি কোনো প্রকার খতিয়ান, স্বত্বলিপি, রেকর্ড অফ রাইটস একই কথা, রেকর্ড অফ রাইটস, খতিয়ান, স্বত্বলিপি একই কথা। যদি কোনো সর্বশেষ খতিয়ান প্রস্তুত হয় অথবা যদি কোনো খতিয়ান চূড়ান্তভাবে প্রকাশিত হয়, সেটা পুনর্বিবেচনা করার অধিকার দেওয়া হয়েছে কার? রাজস্ব কর্মকর্তা কর্তৃক রিভিশন বা তো এই আইন অনুসারে সরকারকে খতিয়ান প্রস্তুত অথবা সংশোধনের অধিকার দেওয়া হয়েছে। খতিয়ান প্রস্তুত করার পর যদি সেটা সর্বশেষ ফাইনালি এটা প্রকাশ করা হয়, এক্সপ্রেস ডিসক্লোজ করা হয়, সো ওই ফাইনালি যেটা প্রকাশিত হয়েছে, ওই খতিয়ানটা রিভিশন অথবা রিভিউ করার জন্য ক্ষমতা দেওয়া হয়েছে রাজস্ব কর্মকর্তাকে। রিভিশন অথবা রিভিউ করতে পারে উনি। রিভিশন বলা যাবে না, এখানে কি বলা আছে? হ্যাঁ, রিভিশন বলা আছে, পুনর্বিবেচনা করতে পারে রাজস্ব কর্মকর্তা। ওকে, ধারা 18-তে বলা হয়েছে, সরকার যদি কোনো প্রকার আদেশ দেয়, ধারা 17 অনুসারে কোনো আদেশ দিলে, দেওয়া হলে সেখানে প্রস্তুতকৃত পুনর্বিবেচিত, এই যে বলেছিলাম সরকার খতিয়ান প্রস্তুত করতে পারে অথবা রাজস্ব কর্মকর্তা কর্তৃক সেটা পুনর্বিবেচনা করা যেতে পারে। সো ওই পুনর্বিবেচিত খতিয়ান অথবা প্রস্তুতকৃত খতিয়ান এই আদেশ অনুসারে যেটা হয়েছে, সেটাতে কি নির্ধারিত বিবরণ সমূহ লিপিবদ্ধ করতে পারেন রাজস্ব কর্মকর্তা। নির্ধারিত বিবরণ মানে এখানে খতিয়ান অনেক সময় বিবরণ থাকে, কে কতটুকু হিস্সায় দখল করে অথবা দখল মন্তব্য কলমে কিছু থাকে। এখানে এরা হিস্সা থাকলো এক্সক্লুসিভলি এই দাগে হচ্ছে মিস্টার জসিম অথবা মিস্টার মনোয়ার এখানে দখলে আছেন, এমনটা বিভিন্ন বিবরণ লিখতে পারেন। তো সর্বশেষ যেটা পাবলিশড হয়েছে, সর্বশেষ যেটা পুনর্রিভিউড হয়েছে খতিয়ান, সেই খতিয়ানে রাজস্ব কর্মকর্তাকে নির্ধারিত বিবরণ সমূহ অ্যাড করার সুযোগ দিয়েছে ধারা 18-তে। তো ধারা 17-তে এই আইন প্রণয়নের পর যখন নতুন করে খতিয়ান সিজনের
কি প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, তখন সরকারকে নতুন খতিয়ান প্রস্তুত অথবা সংশোধন করার অধিকার দেওয়া হয়েছে। এবং সেটা অনুসারে যদি কোনো খতিয়ান চূড়ান্তভাবে পাবলিশ করা হয়, সেটা আবার রাজস্ব কর্মকর্তা রিভিশন অথবা রিভিউ করতে পারেন, পুনর্বিবেচনা করতে পারেন। এই পুনর্বিবেচনা করার পর যদি কোনো খতিয়ান প্রকাশ হয় এবং খতিয়ানের আদেশ দেওয়া হয়, ঠিক আছে, সত্তর অনুসারে কোনো আদেশ আসে, সেই আদেশের রাজস্ব কর্মকর্তা নির্ধারিত বিবরণ সমূহ লিপিবদ্ধ করতে পারবেন। ঠিক আছে, বিবরণ সমূহ লিপিবদ্ধ করতে পারবেন। কারেন্টলি গভর্নমেন্ট কি তো তা রাজা হিসেবেই ধরা হবে, আর আমরা টেনান্ট বা প্রজা, বিকজ আমরা তো জায়গার খাজনা পে করে আসতেছি। হ্যাঁ, সরকারকে রাজা হিসেবে, আপনি প্রজা হিসেবে সুযোগ নেই। আপনি জমির মালিক, আপনাদেরকে আমাদেরকে এখানে এক শ্রেণীর রায়ত সৃষ্টি করা হয়েছে। এখানে আগের জমিদার এবং প্রজা সিস্টেমটা বিলুপ্ত করা হয়েছে। সরকারকে ট্যাক্স দিচ্ছেন মানে সরকার আপনার রাজা না। ঠিক আছে, রাষ্ট্রের মালিকই জনগণ, এটা আছে আপনার সংবিধান যখন পড়েছি আমরা, তখন বের করেছি অল পাওয়ার্স অফ দ্য রিপাবলিক বিলংস টু দ্য পিপল। সো রাষ্ট্রের সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে জনগণ, এখানে কোনো রাজা নাই। ওকে, সো এবং এই যে প্রজাতন্ত্রী বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার একটা আমরা পড়েছি, সেটাও কিন্তু চেঞ্জ করে দেওয়ার জন্য যে সংস্কার কমিশন প্রস্তাবনা দিয়েছে, এখানে বলা হচ্ছে গণপ্রজাতন্ত্রী না লিখে জনগণতন্ত্রী লেখার জন্য। ঠিক আছে, প্রজাতন্ত্র না লিখে নাগরিকতন্ত্র লেখার জন্য সুপারিশ দেওয়া হয়েছে। কারণ প্রজা মানে রাজা প্রজার ওই যে অধীনস্থ সাবঅর্ডিনেশনটা কনসেপ্টটা চলে আসে। সো সেই বোধ থেকেও কিন্তু এটা পরিবর্তনের কথা বলা আছে। আর্টিকেল 7 এ ক্লিয়ারলি বলা আছে অল পাওয়ার্স অফ দ্য রিপাবলিক বিলংস টু দ্য পিপল। সো এই জায়গায় আসলে রাজা পড়ার সুযোগ নেই। নাসিম বলেছেন স্যার ক্লাসের পড়ার পর কি প্রি রিটেন একসাথে পড়বো, যতটুকু পড়াবেন ওই অনুসারে, এই জন্য বিজেএস প্রি মাস্টার আর বিজেএস লিখিত মাস্টার পড়লেই হবে। পড়াশোনার সিস্টেমটা আমি একটু বলি। আজকে ক্লাস কতটুকু আগাতে পারি জানি না, চেষ্টা করব। বেশি আজকে তো তেমন বেশি নেই, 3টা ক্লাস মোটামুটি। ক্লাসে এটা না, যে কোনো আপনার প্রস্তুতির সিস্টেম হওয়া উচিত, যেহেতু এগুলো প্রি রিটেন একসাথে ক্লাস ছোট আইনগুলো। সো প্রস্তুতির সিস্টেম হওয়া উচিত আপনার প্রিলি কেন্দ্রিক যে কোনো একটা গাইড বই আপনি ফলো করতেছেন নিশ্চিতভাবে, সেটা প্রিলি মাস্টার হতে পারে, বিজেএস যেটা প্রিলি মাস্টার মিনারেল স্কুল কর্তৃক প্রকাশিত, এটা হতে পারে, অন্য কোনো বই হতে পারে, হোয়াট এভার। সো এই বইয়ে আপনি প্রিলি প্রস্তুতির সময় প্রিলিতে আসছে এগুলো দাগিয়ে ভালো করে পড়বেন। ক্লাসের যেগুলো আলোচনা করা হচ্ছে এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের আলোকে আপনি গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রিভিয়াস সালে পড়ে ফেলবেন। প্রিলি উইথ রিটেন ব্যালেন্স প্রিপারেশনের জন্য যেটা করবেন, শুধু রিটেন মাস্টার পড়লে হবে না, আপনাকে যেটা করতে হবে আপনার একাডেমিক, এখানে মোস্ট অফ দ্য স্টুডেন্টের ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনি এলএলবি অনার্স করে এসেছেন প্রায়, আমি যদি বিশ্বাস করি এখানে প্রায় অলমোস্ট অল স্টুডেন্টস অথবা পার্টিসিপেন্ট হচ্ছে আপনি একাডেমিক পড়ে আসছেন। তো যে বই থেকে যখন পড়ে আসছেন, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন প্রস্তুতির জন্য দুটো বিষয় সবসময় সামনে রাখবেন, একটা সিলেবাস, আরটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। সো সিলেবাসও দেখবেন, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখে আমি যেটা করতাম ব্যক্তিগতভাবে, খেয়াল করেন, ক্লাস করতেছেন জানার জন্য, ক্লাসে তো আর আপনাকে নোট পাবেন না আপনি, ঠিক আছে, একটা গাইডলাইন পাবেন, আপনি বুঝতে পারবেন জিনিসটা, কিন্তু আপনি প্রস্তুতি হওয়া উচিত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলা সংশ্লিষ্ট বইয়ে দাগিয়ে ফেলবেন। রিটেন মাস্টারে আছে ঠিক আছে, কিন্তু ওটা এক্সক্লুসিভ এক্সস্টিভ, ওটা হলো তো সবাই জুডিশিয়াল অফিসার হয়ে যাবে। এই একটা বই পড়ে যদি আপনি রিটেন প্রিপারেশন নিতে চান, তাহলে আমি বলবো আপনার এটা রিটেন প্রস্তুতির অনেক পরে আছেন। হ্যাঁ, এটা আপনার সহায়ক হিসেবে কাজ করবেন, বাট এটা এক্সস্টিভ হিসেবে এই একটা প্রিলি মাস্টার, একটা রিটেন মাস্টার পড়ে, প্রিলি মাস্টার পড়ে প্রিলি দিয়ে দিলেন, রিটেন মাস্টার পড়ে রিটেন দিয়ে দিলেন, তাহলে এটা তো বাংলাদেশে সবাই বিচারক হওয়ার সক্ষমতা রাখে। এই দুইটা বই পড়ে যদি আপনি জুডিশিয়াল অফিসার হয়ে যাওয়ার একটা সুযোগ থাকতো, আপনাকে আরো কিছু পড়া স্টাডি করতে হবে। সো আমি যেটা বলবো, একটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন নিয়ে, ধরেন 8 বিজিএস 9 বিজিএস আপনি সলভ করেছেন, 8 বিজিএস 9 বিজিএস এই যে যেটা প্রশ্ন আসছে এসআই ট্যাগ থেকে,
ওই প্রশ্নটা আপনার সংশ্লিষ্ট বইয়ে দাগিয়ে ফেলবেন এবং উপরে লিখে রাখবেন এততম বিজিএস। সো এভাবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা প্রত্যেকটা বইয়ে, প্রত্যেকটা যে কোনো আইনের ক্ষেত্রে এটা মার্ক করে ফেলবেন, এটা এত নম্বর বিজিএস আসছে, শেষ, আপনার প্রস্তুতি 30% শেষ। পিলিটা তো প্রিলিয়াস স্টাইলে পড়ে ফেললেন, প্রিভিয়াস ইয়ারে এখানে লেখাই আছে বইগুলোতে, জাস্ট মার্ক করে ক্লাসের সাথে অ্যাডজাস্ট করে, এখানে আর আলাদা করে তো মার্ক করার দরকার নেই অ্যানালাইসিস করে। বাট রিটেনটা, প্রশ্নটা মার্ক করে ফেললেন। এখন এখানে দেখবেন কিছু টপিক থেকে আপনি অটোমেটিক্যালি বুঝতে পারবেন যখন লিখবেন টপিকের উপরে অথবা প্রশ্নের পাশে যে অথবা ধারার পাশে 8, 11, 30 দেবে, অনেকগুলো রিপিটেডলি আসছে, তার মানে এটা খুব ইম্পর্টেন্ট, বারবার এখান থেকে প্রশ্ন আসে। তো যখন আপনি পড়বেন ওগুলা একটু গুরুত্ব সহকারে এখন একটু পড়ে ফেলবেন নিজের মতো করে, প্রশ্নের আলোকে, প্রশ্ন দেখছেন প্রিভিয়াস এভাবে আসছে, সামনে এরকম একটা আসতে পারে, ঠিক আছে, নিজেই যখন অ্যানালাইসিস করবেন বুঝতে পারবেন। যখন শুধুই পড়তে থাকবেন তাহলে আপনার নিজস্ব স্টাডি জায়গা তৈরি হবে না। ক্লাস করেছেন, কনসেপ্টটা বুঝেছেন, তার থেকে সেকশন 17 এটা আছে পড়েছেন, এটা আপনার একটা কৌশলগত অথবা নিজের একটা মস্তিষ্কের চিন্তা ভাবনা তৈরি হবে না প্রশ্ন কোন প্যাটার্ন আসছে। প্রিভিয়াস এর কোয়েশ্চেনটা দেখবেন, তার বিজিএস থেকে শুরু করে 16-17 বিজিএস পর্যন্ত প্রশ্নগুলা দেখে সলভ করে রেসপেক্টিভ বইয়ে মার্ক করে ফেলবেন। একটা বই হলো ভালো, যেটাই পড়েন বাংলায়, মার্ক করার পর আপনি নিজেই অটোমেটিক্যালি বুঝতে পারবেন কোন টপিক থেকে ঘুরে ঘুরে বারবার প্রশ্ন আসতেছে। তো ওটা, ওই প্রশ্নের আলোকে আপনি প্রিপারেশন, এখান থেকে এত পেঁচানো প্রশ্ন আসে না, ভেরি সিম্পল প্রশ্ন আসে, ওই প্রস্তুতি আপনার এমনই হবে। এখন দেখবেন অনেকগুলো প্রশ্ন টপিক টাচ করা হয়েছে, যেগুলো থেকে বারবার আসতেছে আপনি আপাতত প্রথমে সেগুলোই পড়বেন, এরপর পারলে বাকিগুলো পড়বেন। বুঝতে পেরেছেন? কিছু টপিক আছে কখনো আসে না, এখানে অনেকগুলো সেকশন আছে, এই এই যাবৎকালে কোনো জুডিশিয়ারিতে প্রশ্নই আসে না, তাহলে আপনি নিজেই বুঝবেন, কিন্তু আপনি বইয়ে কিন্তু এগুলো আছে, ওগুলো বাদ যাবে। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? কিন্তু ওই রেসপেক্টে শুধুমাত্র ওই গাইড বই পড়লে তো আপনি হবে না। হোপফুলি আন্ডারস্টুড আমি যেটা বলেছি আপনাদেরকে। আর শামীম রেজা, আপনি থার্ড ইয়ার, আপনি পড়তে থাকেন, আপনি পড়াশোনা চালু অবস্থায় আপনি আগে থেকে প্রস্তুতি নিচ্ছেন, সেকেন্ড ইয়ার থেকে কানেক্টেড আমি যতটুকু জানি। সো আপনি আপনার একাডেমিক গুলো পড়তে থাকেন। এখন আপাতত যেহেতু আপনার সামনে জুডিশিয়ারি পাচ্ছেন না, এখন আপনার বইয়ে আপনি প্রিভিয়াস ইয়ার যদি কোয়েশ্চেন থাকে অ্যানালাইসিস করে আপনি মার্ক করে করে রাখতে পারেন, তখন ওই সময় আপনার এই বইটা কাজে আসবে। ওকে। এখন আমরা দেখবো হচ্ছে, তাহলে 17-18 আমাদের শেষ। 17 বলেছি সরকারকে খতিয়ান সংশোধন এবং প্রস্তুতের অধিকার দেওয়া হয়েছে, এবং সেক্ষেত্রে কোনো সংবিধান যদি প্রকাশিত হয় সেটা আবার রিভিউ এবং রিভিশন করা যাবে, এবং 17 অনুসারে যদি কোনো আদেশ আসে খতিয়ানের স্বত্বলিপি নতুন করে নির্ধারণের অথবা প্রস্তুতের অথবা পুনর্বিবেচিত কোনো সংবিধান করার, তখন সেটাতে আবার কোনো নির্ধারিত বিবরণ সমূহ রাজস্ব কর্মকর্তা অ্যাড করতে পারেন। ধরেন এই 7,185 জায়গায় সম্পত্তি এই রায়ত দখল করেন, এরকম কিছু বিবরণ উনি লিখতে পারেন, ঠিক আছে। তারপর যদি বলি, ধারা 19-এ বলা হচ্ছে ধারা 17 গেল, 18-তে নির্ধারিত বিবরণ সমূহ অ্যাড করলো, 17 অনুসারে আদেশ আসলো, 17-এর আদেশ অনুসারে 18 অনুসারে রাজস্ব কর্মকর্তা এখানে নির্ধারিত বিবরণ সমূহ লিপিবদ্ধ করলো। লিপিবদ্ধ করার পর বলা হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত পদ্ধতিতে স্বত্বলিপি প্রকাশ করবেন রাজস্ব অফিসার, রাজস্ব কর্মকর্তা। রাজস্ব কর্মকর্তা নির্ধারিত সময়ের মধ্যে, নির্ধারিত, এখানে সময়টা উল্লেখ নাই, ঠিক আছে, নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত পদ্ধতিতে স্বত্বলিপি প্রকাশ করবেন। প্রকাশ করবেন, ঠিক আছে। এবং এই প্রকাশের পর যদি কোনো প্রকার আপত্তি থাকে সেটাও গ্রহণ ও বিবেচনা করবেন। এবং এই প্রকাশের পর যদি কোনো প্রকার আপত্তি থাকে, কি থাকে, আপত্তি, সেটা গ্রহণও করবেন রাজস্ব অফিসার, গ্রহণ ও বিবেচনা করবেন।